মাহবুব, দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নিয়ে পুরো বাংলাদেশ এখন টালমাটাল। একদিকে পর্দার অন্তরালে চলছে নির্বাচন বন্ধের নানান রকম ষড়যন্ত্র, অন্যদিকে প্রকাশ্যে সবাই বলছে নির্বাচন চাই। কারা আদালতের ঘাড়ে বারবার বন্দুক রেখে নির্বাচন বন্ধ করতে চাইছে, ইতিমধ্যে ছাত্র বা ছাত্রীদের কাছে, শিক্ষার্থীদের কাছে এক কথায় ক্লিয়ার হতে শুরু করেছে। প্রতিটা মুহূর্তে জনপ্রিয়তার পারদ ওঠানামা করছে, কখনো আবিদের পাল্লা ভারী হচ্ছে, কখনো সাদিক কাইমের দিকে যাচ্ছে, এভাবেই আপ ডাউন করছে। শেষ পর্যন্ত এই লড়াইতে টিকে থাকবে কে, বিজয়ের মালা পরবে কে, অনেক রকম গুঞ্জন চলছে, কিন্তু ৯ তারিখের আগে বলা যাবে না কি হতে পারে নির্বাচন নিয়ে। শেষ পর্যন্ত বিজয়ের মালা পরবে কে, এরকম প্রশ্ন ৯ তারিখের আগে করা একেবারে অসম্ভব। কিন্তু শেষ পর্যন্ত কে ধৈর্য ধরে নির্বাচন পর্যন্ত পৌঁছতে পারবে, কারা নির্বাচনের আগে কোনো ভুল করে পুরো প্যানেল সহ ডুবে যাবে, নানান রকম চেষ্টা চলছে। একদিকে প্রতিটি দলের পক্ষ থেকে বিপরীত দলকে ঘায়েলের জন্য নানান রকম ষড়যন্ত্র চলছে। সোশ্যাল মিডিয়াতে সাইবার বুলিং সহ নানান রকম অপতৎপরতা স্পষ্ট হচ্ছে ক্রমান্বয়ে। দর্শক, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটি আমার চোখে পড়েছে সেটি হলো, দিন যত যাচ্ছে শিবিরের বিপরীতে প্রতিটি দল আস্তে আস্তে এক হয়ে যাচ্ছে। টেলিভিশন টকশো গুলোতে দেখছি, যদি 10 জন লোক বসছে, 9 জনই এক পক্ষে যাচ্ছে, শিবির আলাদা একা দাঁড়াচ্ছে। তার মানে কি প্রতিটি দল শেষ পর্যন্ত শিবিরকে হারাবার জন্য একটি মোর্চা তৈরি করবে? এইরকম প্রশ্ন আসছে। তবে ইস্টাবলিশমেন্ট বা প্রথম আলোরা চাইছে উমামাকে ভিপি করে আলাদা একটা কোয়ালিশন তৈরি করতে, অর্থাৎ আবিদকে এক্ষেত্রে কোরবানি দিতে পারে বিএনপি, এমনও শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত সত্য তথ্য কোনটা, বা এটা স্রেফ গুজবই থাকবে কিনা জানি না। এবং এই বিশ্ববিদ্যালয় নির্বাচন বন্ধে আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীরা। তাই সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আসেন মূল প্রেক্ষাপটে আলোচনায় প্রবেশ করি। সাম্প্রতিক সময় যে বিষয়গুলো আমাদের চোখে পড়ছে, আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে বহিরাগতরা একটি রাজনৈতিক দলের পক্ষে তারা লিফলেট বিতরণ করছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আলোচিত ছাত্র রনি এমন একজন ছেলেকে প্রকাশ করে দিয়েছে যিনি ঢাকা কলেজের ছাত্র, কিন্তু তিনি রোকেয়া হলের সামনে লিফলেট বিতরণ করছিলেন ছাত্র দলের পক্ষ থেকে। এবং তিনি সোশ্যাল মিডিয়াতে এটি ভাইরাল করার পর তার উপর হুমকি আসছে, তাকে কবরে পাঠাবার হুমকি আসছে, তাকে পেটাবার হুমকি আসছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি আসছে। এই পরিস্থিতির আলোকে রনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে একটি তথ্য পৌঁছে দিয়েছেন যে সত্য প্রকাশ করলে কি হুমকি আসবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সুরাহা করেনি, এমনটি অভিযোগ করেছেন। রনি কি ইচ্ছাকৃত এই কাজটি করেছেন, বা রনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে বহিরাগতকে চ্যালেঞ্জ করেন যে আপনি কে, কোত্থেকে এসছেন, এটি কি তার অন্যায়? এই প্রশ্নগুলো নিয়ে সারাদিন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা চলছে। প্রশ্ন হলো, আচরণ বিধি লঙ্ঘন করেও কেন কোনো জবাবদিহিতার মধ্যে পড়ছে না একটি ছাত্র সংগঠন? এটিও প্রশ্ন তুলেছেন রনি। শেষ পর্যন্ত ডাকসু নির্বাচন কোন পথে হাঁটতে পারে, কত দূর গিয়ে থামতে পারে, কত দূর গিয়ে এই বিরোধ মিটতে পারে, এগুলো নিয়ে নানান রকম আলোচনা চলছে। পাশাপাশি আজকে দেখলাম অস্ট্রেলিয়ার একজন নাগরিক বাংলাদেশি মঙ্গোলিয়া থেকে একটি ফেসবুক পোস্ট করেছে। সেখানে তিনি বলেছেন, যদি শিবিরের প্যানেল 80% বিজয় লাভ করে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর 2 জনকে স্কলারশিপ দেবেন, অর্থাৎ একজন ছেলে এবং একজন মেয়েকে তিনি তার পূর্ণ খরচ বহন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অস্ট্রেলিয়ায় পড়ার খরচ বহন করবেন। এবং তিনি এটিও বলেছেন যে তিনি জামায়াত এবং শিবিরের কোনো সমর্থক বা কর্মী নন, বা সেই দলগুলো সাপোর্ট করেন না, কিন্তু তিনি বলছেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ছাত্র সংসদ কখনো কার্যকর ছিল না, তারা লেজুক বৃত্তের সাথে জড়িত ছিল, এবং জাহাঙ্গীরনগরে ধর্ষণের সেঞ্চুরির মতো ঘটনা ঘটেছে। তিনি বলছেন যে শিবির যদি বিজয়ী হয় ছাত্রদের কল্যাণে কাজ করবে, এবং তিনি বলছেন যে আমি হলফ করে বলছি, বনি ইয়ামিন তার নাম, তিনি বলছেন আমি হলফ করে বলছি যদি ছাত্রদের কোনো দাবি আদায় হয় বা ছাত্রদের কল্যাণে কোনো কাজ হয়, এটা শিবিরের প্যানেল থেকে হবে। এই যে প্রতিক্রিয়াগুলো, এগুলো কি নির্বাচনে কোনো ভূমিকা রাখবে? বনি ইয়ামিন কোন দল করেন, কি করেন, সেটার চেয়ে বড় জিনিস তিনি যে শিবির প্যানেলের পক্ষে নেমেছেন, এতে করে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটের কোনো হেরফের হবে? আমি জানি না কি হবে, কিন্তু ক্রমান্বয়ে এভাবে স্পষ্ট হচ্ছে। তার প্রধান কারণটি হলো
বাংলাদেশের রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন, লেজুর বৃত্তির ইতিহাস, এগুলো বিএনপি বা আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করেছে। ছাত্রদল এখন পর্যন্ত তারা যে শক্ত প্যানেল দিয়েছে, আবিদুর একজন ভদ্র মেধাবী ছাত্র, কিন্তু এখন পর্যন্ত তার অ্যাক্টিভিটিস যা দেখেছি, তিনি যতটা তার নিজের পারফরমেন্স ভোটারদের কাছে প্রকাশ করেছে তার চেয়ে বেশি তিনি বিরোধী শিবিরের বিরুদ্ধে কথা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচুর ফেসবুক পোস্ট বলছে যে আবিদুলকে আবিদুলের মতো মাঠে ছেড়ে দেয়া হোক, অর্থাৎ সে যে একজন মেধাবী ছাত্র, ভদ্র ছেলে, বা সে ডাকসুর ভিপি হলে কিছু দিতে পারবে ছাত্রদেরকে, এই মেসেজটা আবিদুলকে দেওয়া উচিত। কিন্তু আবিদুলের রাজনৈতিক দল বিএনপি বা ছাত্রদল তাকে ব্যবহার করছে শিবিরের পেছনে প্রোপাগান্ডা বা বিভিন্ন অভিযোগে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চাচ্ছে না। আমিও এটার সাথে একমত, কারণ আমি এই ব্যাপারে বারবার বলেছি, যখন সবগুলো ছাত্র সংগঠন শিবিরের পেছনে লেগেছে তখন শিবির তারা ভোট চেয়ে বেড়াচ্ছে। বিষয়টা হলো যে শিবির চাচ্ছে ভোট আর সবাই লেগেছে শিবিরের পেছনে, কিন্তু লাভটা হচ্ছে শেষ পর্যন্ত শিবিরের, কারণ ন্যারেটিভ গুলো শিবির ভেঙে দিচ্ছে বা শিবির বোঝাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা সবচেয়ে বড় শক্ত কম্পিটিটর। এটি আমার মনে হয় ছাত্র দলের সবচেয়ে বড় বোকামি হচ্ছে। আবিদুলকে বা মায়েদেরকে প্রেজেন্ট করা উচিত যে এরা বিজয় লাভ করলে এরা ঢাকা বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে কিছু দিতে পারবে, কিন্তু এদের বড় ভাইরা এদেরকে ব্যবহার করছে এমন ভাবে যেন এরা একটা কি বলবো যে একটা সুষ্ঠু প্রতিযোগিতার বদলে এরা যেন খুব অ্যাগ্রেসিভ বা ছাত্রলীগের আচরণের বহিঃপ্রকাশ ঘটছে। যেমন ধরেন, রনিকে ইতিমধ্যে থ্রেড দেওয়া হয়েছে, এটি কি ছাত্র দলের জন্য ভালো হয়েছে? যারা ভোট দিবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র 40,000 ভোটার, তাদের কাছে দলবাজি চেয়ে নিরপেক্ষ সংস্থাগুলো বেশি জনপ্রিয় হবে। কারণ কি, তারা চায় যেসব ছাত্ররা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে তারা বিজয়ী হোক। কারণ পূর্বে দলবাজ নেতারা বাকি ছাত্রদের সাথে কি আচরণ করছে সেই দগদগের স্মৃতিগুলো তারা ভুলতে পারেনি। ছাত্রলীগ এখন যদি ছাত্র দলে ভর করে এটা হবে আতঙ্কে। তাই আমার বিশ্বাস আবিদুল, মায়েদ, এদের একটি কাজ করতে হবে যে তোমরা আমাদেরকে ভোট দিলে আমরা তোমাদেরকে এমন ক্যাম্পাস উপহার দিব যেটা তোমরা চাও। এই বিশ্বাসযোগ্য বক্তব্যটি সবার কাছে প্রচার করা খুব জরুরি। কিন্তু কেন যেন এই প্রচারটি হচ্ছে না। প্রতিটি কাজই দেখা যাচ্ছে শেষ পর্যন্ত আবিদুলরা যে ন্যারেটিভ তৈরি করছে সেটা ভিন্ন দিকে চলে যাচ্ছে। যেমন গণধর্ষণের ফেসবুক পোস্টের পর যা কিছু ঘটেছে পুরোটা শিবিরের পক্ষে চলে এসে, হাইকোর্টের রিট পুরোটা চলে গেছে বিএনপি বা ছাত্র দলের বিরুদ্ধে, কারণ আবিদুলের একটি বক্তব্য শিশির মনিরকে নিয়ে সবার মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে। এই যে কাজগুলো হচ্ছে এটা বুদ্ধিমানের বা বুদ্ধির রাজনীতি হচ্ছে না, এটা বরং ক্ষতির রাজনীতি হচ্ছে। দর্শক, এবার আসেন মূল আলোচনায় আসে। শিবির ভার্সেস অল। আব্দুল কাদেরের মতো ছেলের বক্তব্য, বাকচাষ যেটা, গণ অধিকারের যে বক্তব্য, বুনিয়ামিন নাকি ইয়ামিন, ছাত্রদলের বক্তব্য, বাম রাজনৈতিক দলগুলোর প্যানেলের বক্তব্য, সবগুলো বক্তব্য শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে ঠেকছে, শিবির ঠেকাও। আর শিবির কি করছে, সবাই যখন তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তারা এটাকে জনপ্রিয়তার দিকে নিয়ে যাচ্ছে। শিবির ছাত্রদের কাছে তারা কি করতে পারে এটা প্রমাণ করার জন্য একটা বছর ব্যবহার করেছে। ধরেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের আশপাশে এমন কিছু প্রোগ্রাম তারা করেছে যেটা ছাত্রছাত্রীদের স্মৃতিতে আটকে আছে। জুলাই বিপ্লবের পর তাদের ক্যাম্পাস কেন্দ্রিক তাদের যে কর্মসূচিগুলো ছিল এগুলো দেখার মতো ছিল, কিন্তু পক্ষান্তরে এক বছরে ছাত্রলীগের কর্মসূচিগুলোর দিকে তাকান, আমরা দলের মিছিল, মিটিং, স্লোগানের বাইরে তাদের বড় ফ্রেমে কোনো কর্মসূচি দেখিনি। এখন বিষয়টা হলো যে এত বড় একটা দল যারা বিগত সময় ক্ষমতায় ছিল, যাদের সারা বাংলাদেশে কমিটি আছে, তারা আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কি উপহার দেবে এটা যদি তারা একটা সিমটম, একটা টিজার বা একটা প্রোমো মানে প্রথমেই না দেখায়, তাহলে ছাত্রদের কাছে কি প্রভাব পড়বে? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা তো মূর্খ না, এরা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে, এদের মেধার জায়গাটা অনেক স্ট্রং। ধরেন শিবির কি করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির প্রকাশে প্রবেশ করতে পারেনি, বা শিবিরের কমিটি থাকলে সেটা হিডেন ছিল, সবার সাথে তারা কাজ করতে পারেনি বিগত সময়গুলোতে। কিন্তু 5 তারিখের পর হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা প্রকাশ্যে যখন মাঠে নেমেছে, তারা এক একটার পর একটা, মানে কি বলবো, মাইন্ড ব্লোয়িং তারা গেম শুরু করেছে। তারা জুলাই বিপ্লবের যে প্রথম প্রোগ্রামটি করেছে, অসম্ভব সুন্দর একটি প্রোগ্রাম করেছে সোহরাওয়ার্দী উদ্যানে, কয়েকদিন ব্যাপী এটা হয়েছে, সব শ্রেণীর মানুষ সেখানে গিয়ে মুগ্ধ হয়েছে।
হাজারো মানুষ সেখানে প্রবেশ করেছে, কিন্তু কোনো নারী নিগ্রহের ঘটনা ঘটেনি, কোনো নারী হেনস্থা হয়নি, কোনো ভিন্ন মতের মানুষ সেখানে অপমানিত হয়নি। তারা ক্যাম্পাসগুলোর হলে ফ্রিতে পানি খাওয়ার ব্যবস্থা করেছে, ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে, রক্ত দেওয়ার কর্মসূচি করেছে, তারা বিজ্ঞান মানে সায়েন্স ফেস্টিভ্যাল করেছে। এই যে বিষয়গুলো করেছে, এগুলো অনেকের মধ্যে প্রভাব পড়েছে। পক্ষান্তরে ছাত্রদল কি করেছে, নিজেরা নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করেছে। 40 থেকে 44টা ধর্ষণের ঘটনা ঘটে গেছে। এই যে বিষয়গুলো, এই ন্যারেটিভ গুলো কিন্তু ছাত্রদল আর শিবিরের মধ্যে উঠছে। আমি একটা ফেসবুক পোস্টে বলেছিলাম যে আলী হোসেনকে নিয়ে তোমরা টানাটানি করো না, তাতে করে অনেকের কাপড় খুলে যাবে, অনেকের বিষয়টা বোঝে নাই। ধরেন আলী হোসেনের ফেসবুক পোস্টে দিয়ে ছাত্রদল যে রাজনীতি করতে গেছে, এটা পুরোপুরি মাঠে মারা গেছে। কেন? আলী হোসেন বলেছে তিনি কোনো রাজনৈতিক দলের না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে দেখছে তিনি কোনো রাজনৈতিক দলের না, তার মানে ইস্যুটি শেষ। এবং যেই দলটি নিজেই ধর্ষণের সাথে জড়িত, সেই দলটি গণধর্ষণের হুমকিদাতার বিরুদ্ধে আন্দোলন করতে গেছে হাইকোর্টের সামনে, এবং সেখানেই তাদের একজন নেত্রী মুখ ফুসকে বলে ফেলেছে ছাত্র দলের বিরুদ্ধে কথা। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আমরা পজিটিভ আনতে পারতাম। কিভাবে আনতে পারতাম? ধরেন শিবিরকে গুরুত্ব না দিয়ে ছাত্রদল যদি এই সময়টিতে তাদের বিশাল একটা কর্মী বাহিনীকে দিয়ে খুব এক্সক্লুসিভ কিছু করতে পারতো, টিএসসি কেন্দ্রিক, হাকিম চত্বর কেন্দ্রিক, মধু ক্যান্টিন মানে মধু ক্যান্টিন কেন্দ্রিক, একটার পর একটা ধারাবাহিক তারা অনেক কিছু করতে পারতো। আমরা দেখছি তা না। আমরা দেখছি যে নিজেরা অন্তর্কোন্দলে তারা বহু ভাগে বিভক্ত। কমিটিগুলো হওয়ার সঙ্গে সঙ্গে অভিযোগ করছে নিজেরাই, এক দল মানে এক ছাত্র দল আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছে, টাকার বিনিময়ে কমিটি হয়েছে। এই যে বিশৃঙ্খল অবস্থা, এটা সাধারণ শিক্ষার্থীদের মানে বলে দেয় যে এরা তো নিজেরাই মানে কি বলবো যে শৃঙ্খলায় আসতে পারছে না, এরা ডাকসুতে নির্বাচন করলে বা বিজয়ী হলে কি করবে। এই যে প্রশ্নগুলো শিক্ষার্থীদের মধ্যে আসে, উত্তরগুলো আসলে ঠিক করা খুব জরুরি। এবং আমি মনে করি ছাত্রদল বা বিএনপির জন্য সবচেয়ে বড় থ্রেট যেটা হচ্ছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে তারেক রহমানকে একের পর এক ছাত্রদের বহিষ্কার করতে হয়। জাহাঙ্গীর রাজশাহী ইউনিভার্সিটিতে মেয়েদেরকে যৌন কর্মী বলায় একজনকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। দেখেন ঘটনাটা কি, যখন আলী হোসেনকে গণধর্ষণের জন্য তারা বিক্ষোভ করলো, পরের দিন তাদেরই লোক একজন বলে ফেললো যৌনকর্মী। 91টা মেয়েকে এই অভিযোগ করা হয়েছে, বিক্ষোভ শুরু হয়েছে ক্যাম্পাসে, তাকে বাধ্য হয়ে সরাতে হয়েছে। তার মানে কি 24 ঘন্টা পেরোতে দেয়নি ছাত্রদল। তারা যেটা ক্লিন ইমেজ জাতিকে দেখিয়ে ভোট চেয়ে বেশি সুযোগটি তারা হারাচ্ছে। তো এখন তাদের জন্য অনেক রকম চ্যালেঞ্জ সামনে আসছে। তো এই ক্ষেত্রে আমি আমার যেটা বুঝি, শিবিরকে হারানোর জন্য ছাত্রদলকে আমার মনে হয় কোয়ালিশন করতে হবে। যা পরিস্থিতি দেখছি সোশ্যাল মিডিয়া নজর রেখে বা বিভিন্ন বক্তব্য দেখে, যে উমামা, আবিদুল, বাচ্চা সবাই মিলে একটা কোয়ালিশন করা খুব জরুরি। আর শিবিরকে একা, শিবির ভার্সেস অল যেটা বললাম, যারা এখন কথা বলছে দেখবেন সবাই শিবিরের দিকে আঙুল তুলছে, সবাই। কাদেরকে দেখলাম আজকে একটা স্টেটমেন্ট দিয়ে চরম বিতর্ক ছড়িয়েছে, এবং প্রথম আলো এটাকে খুব গুরুত্বের সাথে নিয়েছে। প্রশ্ন হলো কাদেরও কিন্তু ছাত্র শিবিরের ছেলে, সেও শিবিরের সাথে ছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা আমাকে বৈষম্য বিরোধীর প্রথম সারির যে 6 জন তাদের একজন নিজেই দাবি করেছে। তো তিনিও নাকি শিবিরের ছিলেন। এখন তিনি ছাত্রলীগের পক্ষে কথা বলছেন, ছাত্রলীগ ক্যাম্পাসে নারী নিগ্রহের কোনো সঙ্গে জড়িত ছিল না, কিন্তু তিনি ছাত্রলীগের ভোট চাইছেন, বোঝা যাচ্ছে। আবার তিনি শিবিরকে ট্যাকেল করছেন। কেন ট্যাকেল করছেন? আসলে সবাই শিবিরকে কেন টার্গেট করছেন? প্রধান কারণ হলো এরা হয়তো বুঝে গেছে যে শিবিরই হবে মূল ব্যক্তি যার সঙ্গে ফাইট হবে। তো মূল ব্যক্তিকে পরাজিত করার জন্য তারা সবাই টেনশনে পড়ে গেছে। ধরেন মেঘবল্লুর বসু, তাকে নিয়ে যদি আমি বলতে চাই 10 ঘন্টা বলতে পারবো, তার অনেক রকম আছে, নেশা টেশা হাবি যাবে, এগুলো নিয়ে বলা যায়। এখন যদি দেখেন যে আবিদুল একটা সিগারেট খায়, কেউ প্রশ্ন করবেন, আবিদুল সিগারেট খেতেই পারে, কিন্তু সাদেক কায়েম যদি একটা সিগারেট হাত দিয়ে ধরে, দেখবেন যে সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া আসবে সাদেক কায়েমের হাতের সিগারেট। তার মানে কি প্রত্যেকের কাছে শিবিরকে পারফেক্ট থাকার জন্য শতবার চেষ্টা করতে হয়। বিপরীত যারা আছে, মানে বিষয়টা যদি আপনাদের বুঝাই বলি, শিবির একটা ঢাল নিয়ে দাঁড়ায় আছে, সবার হাতে তলোয়ার। বিষয়টা বুঝতে পারছেন? সবাই মারছে আর শিবির শুধু ঠেকাচ্ছে 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 ঠেকাচ্ছে, আর মাঝখানে পুটুস করে একটা কাজ করতেছে, সবাই একটা ন্যারেটিভেই শুয়ে পড়তেছে, আবার দাঁড়াচ্ছে আবার মারতেছে। এতে করে শিবিরকে প্রমোট করা হচ্ছে, জনপ্রিয় করা হচ্ছে। আমি মনে করি ছাত্রদল এই ভুল রাজনীতিটা করছে। এখান থেকে ছাত্রদলকে কৌশলে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয় বিষয়, শেষ পর্যন্ত যদি ইস্টাবলিশমেন্ট বুঝতে পারে শিবিরকে হারানো সম্ভব না, মৌলবাদীদের পরাজিত করা সম্ভব না,
ক্যাম্পাসে বড় কিছু ঘটতে পারে, লাশের রাজনীতি হতে পারে। আবারও বলছি, খুব সাবধান, বিশেষ করে আবিদুলকে সাবধান থাকতে হবে বেশি। আবিদুলকে কোরবানি করে উমামাকে বিজয় করার একটা নেপথ্যের প্ল্যান চলছে। আবিদুল, তুমি আমার খুব প্রিয় ভাই, আমি তোমার বিজয়ের জন্য দোয়া করছি। তারপরও বলছি, তুমি সর্বোচ্চ সতর্ক থাকবা, কারণ আবিদুলের উপর কোনো অ্যাটাক হতে পারে এবং পুরো দায়টা শিবিরের ঘাড়ে যেতে পারে, এবং সেই দায়টি নিয়ে সারা বাংলাদেশে রাকসু, চাকসু, ডাকসু সব জায়গায় একসাথে আন্দোলন করবে, শিবির আউটের একটা চেষ্টা হবে। এটা খুব ভালো করে শুনবেন। আবিদুলের উপর বা যে কোনো একটা ছেলে বা মেয়ের উপর বড় বা যাকে আঘাত করলে বড় কিছু ঘটতে পারে এমন কারো উপর একটা আক্রমণ হতে পারে, এবং সেটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের শিবির মুক্ত ক্যাম্পাস গড়ার একটা বড় আন্দোলন তৈরি হতে পারে। এই কাজটা করবে ওপারের এজেন্সিগুলো এবং বাংলাদেশের প্রথম আলো ঘটনার ইস্টাবলিশমেন্টগুলো, এবং একটা টাইমে শিবিরের বিরুদ্ধে সব জোট এক হয়ে যাবে, বিএনপি, বাম, সব রাম সাম সব এক হবে, আন্দোলন করবে এবং ক্যাম্পাসগুলো শিবির মুক্ত করে তারা নির্বাচনে সফলতা পেতে পারে। এরকম একটা গেম হতে পারে। আমি অগ্রিম বলে দিচ্ছি, আমি চাই না এমন কিছু ঘটুক, আমি চাই সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক। আমরা যে কথাগুলো বলছি এগুলো হলো আমাদের কাছে আসা তথ্য কি কি হতে পারে, কিন্তু প্রশাসন যদি স্ট্রং থাকে, শিক্ষার্থীরা যদি সর্বোচ্চ সতর্ক থাকে, তাহলে এগুলো হওয়া সম্ভব নয়। কারণ এই যেই ছেলেগুলো নির্বাচন করছে, আবিদুল, সাদিক, ফরহাদরা, এরা সব জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লবের একটা ফ্যাসিস্টকে হটানোর লড়াকুল সৈনিক। এরা হারবে না, পরাজিত হবে না। কিন্তু আবিদুলকে যদি কোরবানি দেয় ছাত্রদল, আমরা এটা মানবো না। আবারও বলছি, আবিদুল, সর্বোচ্চ সতর্ক থেকো, তোমাকে কোরবানি দিতে পারে এস্টাবলিশমেন্ট, এবং আমি চাই না তোমার মতো একটা মেধাবী মুখ পরাজিত হোক। তোমার জন্য ভালোবাসা, দোয়া। তবে শিবিরের প্রতি ভালোবাসা থাকবে। আমার সেকেন্ড চয়েস হলো শিবির, কারণ আমি চাই যারা জুলাই বিপ্লবের প্রথম সারিতে ছিল তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেয়। আসেন 3 নম্বর আলাপটিতে। 3 নম্বর আলাপটি হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসি আজকে খুব শক্ত ভাষায় কথা বলেছে। তিনি বলেছেন, তোমরা তালা মারবে, তোমরা কি বলে টেবিল ভেঙে ফেলবে, মামা বাড়ির আবদার, আমরা ভোট করব। তিনি যে দলটিকে ইঙ্গিত করেছেন আশা করি বুঝতে পেরেছেন। আমি ছাত্রদলকে বলবো, পূর্বের রাজনীতি বাংলাদেশে করেন না আপনারা। আজকে রনি যে কথাটি সাংবাদিক সম্মেলন করে বলেছে যে ফ্যাসিস্টদেরকে যেভাবে বিদায় করা হয়েছে তারাও সেভাবে বিদায় হবে, এটি আবার খুব আহত লাগে এই কথাটি। আমরা বিগত সময় কাদেরকে ফ্যাসিস্ট বলছি, সেই ফ্যাসিস্ট শব্দটা এখন যদি আমার দলকে বলে আমার হৃদয় লাগে, কিন্তু আমি আহত হচ্ছি। আমার দলটা সেই রকম কাজগুলি কেন যেন করছে বারবার। এটা মানুষের মানুষের হৃদয়ে জয় করার রাজনীতি করেন আপনারা। শক্তি প্রদর্শনের রাজনীতি না করে মেধার রাজনীতিটা করেন ভাই। শক্তির রাজনীতিটা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ যে পচান করছে, এটা বিএনপিকে পচায়েন না। অনেক ত্যাগ আছে এই দলটার। এই দলটা অনেক রক্ত দিয়েছে, 16টা বছর অনেক মাসুল দিয়েছে। যারা মাসুল দিয়েছে, যারা ত্যাগ করেছে, তারা কিছু নিচ্ছে না, কিন্তু এমন কিছু লোক আছে যারা হঠাৎ করে নেতা হয়ে গেছে, হঠাৎ করে কিছু একটা হয়ে গেছে, কমিটিতে বসে গেছে, ওখানে বসে গেছে, এরা এই কাজগুলো করছে। কিন্তু যারা ত্যাগী, যারা আমাদের মতো নিগ্রহের শিকার হয়েছে, নির্যাতন ভোগ করছে, আমরা দেখেন চুপিসারে বসে আছি। আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু আমরা বলতে পারছি না, কারণ আমরা বললে ওরা আবার আমাদের কাছে দালাল বলা শুরু করছে। কারা? আমরা 16 বছর যারা ত্যাগ করেছি, ফাইট করেছি, দেশ ছেড়েছি, আমাদেরকে ওরা দালাল বলে যারা এতদিন আওয়ামী লীগের সাথে মিশে মাল কামাইছে। বুঝতে পারছেন? আমাদেরকে কষ্ট দিয়েন না, কারণ আমরা কথা বলার লোক। তো আমরা সত্যটা বলি আপনাদের বিবেককে খুলে দেওয়ার জন্য, আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের বলি যে কোনটা ভুল কোনটা রাইট। যদি আপনারা রাইটটা না বোঝেন, তখন আমরা প্রকাশ্যে যখন বলবো, এটা ক্ষতি হবে আপনাদের জন্য। আমাদের কাছে দলের চেয়ে দেশ বড়, জাতি বড়। আরেকটি কথা বলি, ক্যাম্পাসে যারাই বিজয়ী হোক, ক্যাম্পাসটা সবার। আর শিবির, ছাত্রদল সহ বাকি যারা আছে, এরা সবাই আমাদের ভাই। আপনারা এমন একটা নির্বাচন উপহার দেন যাতে এইটা উদাহরণ হয়ে যায় আগামী দিনের জন্য। কাউকে হেনস্থা করে, কাউকে আঘাত করে, কারোর বিরুদ্ধে শক্তি প্রদর্শন করে আপনার ভোট বাড়বে না। দর্শক, এবার আসি বিএনপির কিছু রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। বিএনপি সম্পর্কে অনেক তথ্য আসছে আমাদের কানে যে জাতীয় পার্টিকে তারা রাখতে চাইছে, কিন্তু জাতীয় পার্টিকে বিএনপি যদি রাখে রাজনীতিতে, আমি এটা নিয়ে আলাদা একটা এপিসোড করবো কালকে ইনশাআল্লাহ। আমার মনে হয় বিএনপি চরম একটা ভুলের দিকে যাচ্ছে, এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উত্তরপাড়া, কচুখাত বিভিন্ন মিশনে আছে, সেটা দেশের পক্ষে হোক আর বিপক্ষে আছে। প্রধান বিচারপতি, প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা, এদেরকে নিয়ে নানান রকম পরিকল্পনা চলছে। এই সময় বিএনপিকে অনেক বড় দায়িত্বশীল আচরণ করা উচিত। বিএনপির উচিত বিগত 20 বছর, 18 বছর যারা একটা কোয়ালিশনে ছিল, তারা নিজেরা বসে সব সমস্যার সমাধান করা। বারবার বলছে বিএনপি বড় ভাই,
কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে বিএনপিকে উপরের এজেন্সি বিভ্রান্ত করছে এবং বিএনপি আবার 1-11 দিকে হাঁটছে। 1-11 সময়টাও বিএনপি যে ভুলগুলো করছে এখন সেই ভুলগুলো আবার করতে শুরু করেছে। একটা বড় দলের উচিত অনেক ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয়া, কিন্তু কারা তাদেরকে উত্তপ্ত করছে, কারা তাদেরকে অ্যাগ্রেসিভ করছে, কারা তাদেরকে মানে কোনো কথা শুনবো না বলে একটা গোয়ার্তুমির মধ্যে নিচ্ছে, আমি বুঝতে পারছি না। বাংলাদেশের প্রতিটি মানুষ জাতীয় পার্টি নিষিদ্ধ চায়, কিন্তু একটি দল চায় না। তারা আবার বলছে কি বিএনপি নাকি তাদেরকে রক্ষা করবে। জাতীয় পার্টি বলছে, এটা সত্যিকার অর্থে বিএনপির জন্য লজ্জার। যারা 16টা বছর ধরে নির্যাতন করলো ফ্যাসিস্টদের অন্যতম দোষর এবং ফ্যাসিস্টদের টিকিয়ে রেখেছে অবৈধ নির্বাচনের নাম করে, বিএনপি তাদের নিষিদ্ধ চায় না কেন? বিএনপি এই ভুলটির মাসুল আবার দেবে। আমি বলছি 16 বছর যে ভুলে বিএনপি ক্ষমতার বাইরে ছিল, এবার বিএনপি ক্ষমতার দ্বার প্রান্তে এসেও সেই ভুলটি আবারও করছে। এই কথাগুলো আগেও বলেছি, এখনো বলছি। এবং এই ভুলটার জন্য এই শুধু বিএনপি না, এই দেশ, এদেশের জনগণ অনেক বড় মাসুল দেবে। আমি আশা করব